আশা বড়ি, দেখ তো মা, কে ফোন করছে? হ্যাঁ মা, দেখছি দেখছি। কে আবার এই সকালবেলা ফোন করলো? হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে? কৃপালনী? আরে আমি নীরেন্দা বলছি রে। ও, নীরেন জেঠু? না না, আমি ওর মেয়ে আশা বড়ি বলছি। ও আশাবরী, কেমন আছিস মা? ভালো আছি জেঠু। আপনি আপনি কেমন আছেন? ওই তোদের পাঠকদের করুণায় ওই লিখে পড়ে বেঁচেই আছি। তা তোর মা কোথায়? মা মা তো ওই শীত পেয়েছে বলে ছাদে রোদ্দুরে বসে আছে। ও, রোদ পোয়াচ্ছে? তা বেশ বেশ বেশ। এই এই জানিস আশাবরী, কৃপালনীর কানটা না একটু কমজোরি হয়েছে। একটা ভালো ডাক্তার দেখিয়ে নিস, ওটা কিন্তু ভালো নয়। হ্যাঁ 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 জেঠু, আমি জানি ব্যাপারটা, আর ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টও করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করেছিস। যাক, তা তোর মাকে একবার ফোনটা দে তো মা। হ্যাঁ 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 দিচ্ছি জেঠু, একটু ধরুন। মা মা, তোমাকে কে ফোন করেছেন? শোনো। কে রে? আরে মিসেস কৃপালনী দত্তগুপ্তা, আরে আমি নীরেন্দা বলছি। আজকের পেপারটা দেখ, তোর কবিতা প্রথম কলামেই স্থান পেয়েছে। তাই? হ্যাঁ গো নীরেন্দা, এটা এটা সকাল না রাত্রির গো? আমি তো ভাবতেই পারছি না। তার উপর তুমি নিজে ফোন করে খবর দিচ্ছ। কি আর করব, এই সম্পাদক হিসাবে এটুকু করার সৌভাগ্য না হয় উপভোগই করলাম। শোন, তোর কবিতা কিন্তু আমাকে নাড়িয়ে দিয়েছে। আমি না আর আবেগ চেপে রাখতে পারলাম না। এই বিশ্বাস কর, বিশ্বাস কর, তোর বৌদি তো আমাকে ফোন করতে বললো। ও তাই? আমার বোধহয় দিন ফুরিয়ে এসেছে নীরেন্দা। এত সুখ সহ্য হবে তো? এই ফালতু কথা ছাড় তো, ফালতু কথা ছাড়। যা পেপারটা দেখ, দেখ না, সারাদিন কত ফোন আসবে, কত লোক তোকে শুভেচ্ছা জানাবে। এই তো সকালবেলা উল্লাস, রাতুল, মধুজা সব ফোন করে বলছে, দাদা আপনার চোখ কিন্তু বলিহারি, ঠিক সময় মতো ওই মফস্বল থেকে একজনকে আবিষ্কার করেই ফেললেন। সত্যি সত্যি নীরেন্দা, আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকলাম। এই ঋণী আবার কি রে? প্রতিভার অন্বেষণই আমার কাজ। নীরেন্দা, নীরেন্দা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার লেখা পেপারে বেরিয়েছে। এটা যেন অলৌকিক ঘটনা। শোন শোন, একে অলৌকিক বলে না, এটা প্রাপ্য, এটা বাস্তবিকই প্রাপ্য। বিশ্বাস কর, তোর লেখা ক্রমশ কাব্যময় হয়ে উঠছে। তোর কবিতার জন্য আমি মুখিয়ে রইলাম। বড় ভালোই লিখছিস রে, বড় ভালো লিখছিস। ভালো থাক, এই ছাড়লাম কিন্তু। আশা বড়ি, আশা বড়ি, আজকের পেপারটা দে তো মা। শুনেছিস শুনেছিস মা, রবিবাসরীয়তে প্রথম কলামেই আমার কবিতা বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ মা, তোমার সাধনা এত দিনে সঠিক রাস্তা পেল মা। এই তো তোমার কবিতা। যা যায় তা যায়, ফেরে না। কৃপালনী দত্তগুপ্তা। অপেক্ষার অনেক অনেক দিন শেষ করেছি, এখন শুধু নিজেকে জ্বালাবো বলে গায়ে মেখেছি বারুদ, হাতের মুঠোয় ধ্বংসের হারানো ইস্তেহার। চিবুকে রোদের রেণু মাখি বারংবার, কপালের বলি রেখায় ঘনীভূত চিন্তারা, মিছিলে মিছিলে খোঁজে ধ্রুব তারা। আর নয় নেমে এসো আগুনে, আর নয় নেমে এসো আগুনে, আর
নয়, নেমে এসো আগুনে। কিসের শব্দ? চিনতে পারছো না? চিনতে পারছো না? ভালো করে দেখো, ভালো করে দেখো। কে 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 আপনি? আমি গো, প্রিজাইডিং অফিসার অভিমন্যু গুপ্ত। কে? অভিমন্যু? তুমি কিভাবে? এই তো দেখো, আমার মাথায়, কপালে, পিঠে সাইকেলের চেন আর লোহার রড দিয়ে মারার ধকধকে ঘা। দেখো দেখো, কত জমাট বাঁধা রক্ত। আমায় বাঁচতে দে, আমি বাঁচতে চেয়েছিলাম, আমায় বাঁচতে দিল না, আমায় বাঁচতে দিল না। আমাকে ওরা মেরে ফেললো, কৃপালনী, ওরা আমাকে মেরে ফেললো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কিভাবে এখানে? এই তো দেখো দেখো, আমার রক্তে ভিজে যাওয়া শরীরটা। ওরা কারা? কেন 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 তোমাকে এভাবে মারলো? আমি রিগিং করতে দিইনি, তাই আমার হাত থেকে ব্যালট কেড়ে নিয়ে আমার মুখে ঢুকিয়ে দিয়ে। সে কি? কেন কেন এমন করলো? ওরা জিততে চায় কৃপালনী, ওরা জিততে চায়, হারতে নয়। তারপর আমার মাথায় পিস্তল থেকে 5 জনে মিলে বুথ থেকে তুলে নিয়ে চলে গেল। আমি চিৎকার করছিলাম। একজন বাধা দিতে গিয়েছিল, তাকে একজন পুলিশ কর্মী পায়ে গুলি করে দেয়। তারপর সবাই পালিয়ে গেল। ওরা আমাকে টেনে নিয়ে মারতে মারতে রেল লাইনের ধারে ফেলে দিল। তারপর একটা দুরন্ত ট্রেন আমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। আমার দেহের টুকরো টুকরো মাংসগুলো চারিদিকে ছিটকে গেল। আর আমি চিৎকার করতে পারলাম না। ওরা দূরে দাঁড়িয়ে করে এসে উঠল। আর আমি অভিমন্যু গুপ্ত মৃত্যুকে জয় করে ছায়াময় হয়ে গেলাম। ওদের নাম জানো? ওরা দুষ্কৃতী, ওরা ভোট চায় না, ওরা ক্ষমতা চায়, যে কোনো মূল্যে ক্ষমতা চায়। আচ্ছা, আমি তোমায় দেখতে পাচ্ছি না। তুমি কোথায়? আমার সামনে এসে বসো না। বসার সামর্থ্য বা অবস্থা কিছুই নেই আমার। আমি তো ছায়াময়। তোমাদের সাবধান করতে এলাম কৃপালনী। আমার তো শরীরটাই নেই। হাসপাতালে আমার চোখ, কিডনিটাও বিক্রি করে দিয়েছে। আমি শুধু প্রিজাইডিং অফিসার অভিমন্যু গুপ্ত, বুথ নাম্বার 227, মহাকালী প্রাথমিক বিদ্যালয়, প্রিজাইডিং অফিসার অভিমন্যু গুপ্ত। কি হলো? পড়ে গেলে? কই দেখি। দাঁড়াও, আলোটা জ্বালি। কই কোথায় গেলে? অভিমন্যু, অভি তুমি কোথায়? কেউ কোথাও নেই তো। তাহলে কি স্বপ্ন দেখছিলাম? আশাবরী, ঘুমোচ্ছিস না? ও তো ঘুমোচ্ছে।
অভি এলে ও তো জেগে যেত। আমি এত জোরে কথা বলছি। কি কি হলো মা? আলো আলো জ্বালালে কেন মা? দেখ না আমি স্পষ্ট শুনলাম তোর বাবা এসে আমাকে ডাকছে। তারপর ওকে যারা মেরেছিল তাদের কথা বলছে। আমি 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 কি স্বপ্ন দেখলুম? মা, বাবা কি করে আসবে বলো? তুমি স্বপ্ন দেখেছো, দিন রাত চিন্তা করছো, তাই ওসব দেখছো। এই নাও মা একটু জল খাও। দেখো সকাল হয়ে আসছে। আরে তোর বাবা কি কোনোভাবে বেঁচে থাকতে পারে? ওহ মা, যা সম্ভব নয় তা নিয়ে কেন ভাবছো মা? চলো মা, শুয়ে পড়বে চলো। দেখো অভিমন্যু গুপ্ত আর কোনো দিন পৃথিবীতে ফিরবে না। তিনি শহীদ। স্বপ্নই ছিল বল। যে যায় সে আর ফেরে না। প্রিজাইডিং অফিসার অভিমন্যু গুপ্ত মিসিং, এটাই শেষ সত্যি। মা, কেউ মারা গেলে ফেরে না মা। এটা মেনে নাও মা। চলো মা, ঘুমিয়ে পড়বে চলো। দেখো শরীর খারাপ করলে দেখার কেউ নেই আমাদের। সামনে অনেক কাজ, অনেক কিছু করতে হবে। যাও মা, শুয়ে পড়ো। আর মন শক্ত করো মা, মন শক্ত করো। বিন্দি, ও বিন্দি, মর্নিং ওয়াকে যাবি তো? কে? আমি রেনু মাসিমা। বিন্দিকে একটু ডেকে দিন না। ও, তোমরা মর্নিং ওয়াকে যাবে তাই তো? দাঁড়াও, দিচ্ছি। আরে তুমি ভেতরে এসে বসো। বৌমা, ও বৌমা, উঠেছো? হ্যাঁ মা, উঠে পড়েছি, টয়লেটে ছিলাম। রেনুকে একটু দাঁড়াতে বলো। না রে, আরে আমি দাঁড়িয়ে নেই, মাসিমা আমাকে বসতে দিয়েছেন। বস, এক্ষুনি যাচ্ছি। রেনুকা, তুমি খুব সকাল ওঠো না? হ্যাঁ মাসিমা, ওই যে আপনার ছেলে আর নাতি 8টায় বেরোবে তো, তাই ভোরে উঠে রান্না করে টিফিন করে তবে মর্নিং ওয়াকে তো বেরোই। ঠিকই, সকালে ওঠা তো খুব ভালো অভ্যেস, শরীরের পক্ষেও ভীষণ উপকারী। বয়সকালে আমরাও উঠেছি। মা, আমার হয়ে গেছে, আমি বেরোলাম। সকালের দিকটা না বেশ একটু ঠান্ডা তো, ঘুম ভাঙতেই চায় না। এ মেয়ে না খুব আলসি। আর কি বলবো মা, এই বয়সে কেই বা ভোরে উঠতে চায়? ওই দেখো আমার ছেলে বিছানা কামড়ে পড়ে আছে, আর নাতিও তাই। আবার নাতি মজা করে কি বলে জানো? ল্যাদ খাচ্ছি ঠাম্মি, ল্যাদ খাচ্ছি। আমার ছেলেও তাই বলে। চল বিন্দি। হ্যাঁ চল, আবার রোদ্দুর উঠে গেল। হ্যাঁ রে, আজ বড্ড দেরি হয়ে গেল। চল কৃষ্ণাজির দোকানে একটু চা খাই। ঠিক বলেছিস, অনেক দিন না বসা হয়নি। আর ওখান থেকেই দুধটা নিয়ে 1 পাক দিয়ে ফিরে যাব। মাত্র 1 পাক? ঠিক আছে, তাই চল। তা হ্যাঁ রে, তাড়া আছে নাকি? না রে,
শ্বশুরমশাই একটু ডাক্তার দেখাবেন, তাই আমাকে একটু সঙ্গে যেতে হবে। কৃষ্ণাদি, আমাদের 2 কাপ চা খাওয়াবে? হ্যাঁ গো, কেন খাওয়াবনি? এসো এসো, বসো বসো, ওই বেঞ্চিটায় বসো, এসো। রোজই তো দেখি হন হন করে হাঁটতে হাঁটতে চলেই যাও। আরে সময় কোথায়? ছেলে বর চা জল খাবার দিতে হবে নাকি? তা ভোরে উঠে সেসব রেডি করে তবে একটু মর্নিং ওয়াকাতে বেরোই। নেহাত রোগের জ্বালা, তাই আর কি। আর ওই জ্বালাতেই তো মরছি গো। কেন, তোমার আবার কি হলো? আর বলো কেন, পেটে গল ব্লাডার, হাটে চিনচিনে ব্যথা, লিভারে নেবা, চোখে ছানি, কোমরে বাত, হাঁটুতে ব্যথা। থাক থাক থাক, তা তুমি বেঁচে আছো কি করে গো? এটাই হলো রাখে হরি মারে কে। একদম ঠিক বলেছ। আমরা গরিব মানুষ, এটা ওটা করে খাই। এই তো দেখো না, তোমার পিপা পিসি দিব্যি হাঁটছে, হাসছে, সব খাচ্ছে, আবার পদ্য টদ্য লেখে। কি বললে কৃষ্ণাদি? কি পাপিসি পদ্য লেখে? ও বাবা, তুই জানিস না? কৃপা পিসি অনেক পুরস্কারও পেয়েছে। ওনার মেয়ে, সে তো আবার বিরাট আবৃত্তিকার। পিসি কানে একটু কম শোনেন বটে, তবে গুণী মানুষ। হ্যাঁ গো, মেয়েটার তো কপালটা খুবই খারাপ। একটা ছেলের সঙ্গে ভাব করে বিয়ে করলো, কিন্তু 6 মাস না যেতে যেতেই ছেলে বিদেশে পালিয়ে গেল। এই না না, তা নয়। আসলে ছেলেটা একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত, তারই সূত্রে বিদেশ গেছে। তবে যে বলে পালিয়ে গেছে। দূর, ওসব গুজব। এক ধরনের মানুষ আছে যারা এসব করেই থাকে। আচ্ছা আচ্ছা, ধরো ধরো গো 2টো চা, স্পেশাল চা কিন্তু। এটার জন্যেই তো আশা। আরে বাড়িতে নিজেরা তৈরি করে সব সময়ই তো খাই, তাই আর কি। আমার স্পেশাল চা স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে খেয়ে গেছে। উনি বলে গেছেন, তুমি যদি এই চায়ের দাম 50 টাকা করে নাও, তাও কেউ কিচ্ছুটি বলবে না। বলো কি, 50 টাকা? না না, তোমরা 15 টাকাই দেবে। ওই ছোঁড়াগুলোর কাছ থেকে আমি ছেড়ে নিই। বাইরের ছেলে মেয়েরা পড়তে এসেছে, ওরা কিচ্ছুটি বলে না। তা ঠিক করেছো। ওরা এখন উঠছে, বাবা মার পয়সায় জগৎ কিনে চলেছে। ওদের কাছ থেকে যত পারো নাও, বেশিরভাগটাই তো নন বেঙ্গলি। কৃষ্ণাদি চা না সত্যিই অন্যরকম। চাটা খেলে শরীর মন কেমন যেন একদম চাঙ্গা হয়ে ওঠে। তা না হয় হলো, কিন্তু এই বেলা হয়ে যাচ্ছে রে, আবার একটু ওয়াক করতে হবে। সুগারটাও তো বাড়ার দিকে। আরে খেয়ে নে, 2 দিন বই তো নয়। তা যা বলেছিস। এই নাও কৃষ্ণাদি, এই নাও তোমার টাকা। তা চললাম গো আমরা। এই বিন্দি, তোর দুধের প্যাকেটটা নিয়ে নে। আরে হ্যাঁ রে, ঠিক বলেছিস, আমি তো একেবারেই ভুলে গেছি। এই কৃষ্ণাদি, 1 প্যাকেট দুধ দাও। এই দুধের দাম কত গো কৃষ্ণাদি? ওই দাও না 27 টাকা। দাম কি বাড়লো কৃষ্ণাদি? হ্যাঁ গো, সে তো 1 মাস হয়ে গেল। ঠিক আছে, চললাম গো কৃষ্ণাদি। এই চল রেনু, এবার একবার হেঁটে বাড়ি চলে যাই, আমার আবার বেরোনো আছে। চল চল চল। মা, এই নিন দুধ। দুধের দাম না আবার বাড়লো। এত তাড়াতাড়ি মর্নিং ওয়াক হয়ে গেল বৌমা? হ্যাঁ, একটু তাড়াতাড়ি ফিরলাম। বাবাকে নিয়ে তো আবার ডাক্তার দেখাতে যাব। আপনার ছেলে আজ আবার থাকতে পারবে না, ওর অফিসে অডিট আছে। ও,
শুভ থাকবে না? না, তাতে কি, আমি তো আছি। না, আসলে আমি একটু ডাক্তার দেখাতাম। আমার না বুকে সর্দিটা বসে গেছে, আর রাত্রিরে ভুয়ালো ঘুমও হচ্ছে না। মা, ঘুম হবে কি করে? বাড়িতে এরকম একজন মহিলা থাকলে সব সময় চেঁচামেচি, অশান্তি, আর ভালো লাগছে না। কাল রাত্রিরে কি বিশ্রী ব্যাপার হলো বলুন তো? বৌমা, তুমি ঠিকই বলেছ। আমিও তো বিরক্ত হই, কিন্তু কি বা করি বলো তো? কেন? মেয়ে তো চাকরি পেয়ে পার্মানেন্ট হওয়ার দিকে, ওকে আবার একটা ফ্ল্যাট বা বাড়ি কিনে নিতে বলুন। এখন তো আবার চাকরিজীবীদের ব্যাংক লোন দিচ্ছে। মা, আপনার ছেলেও না খুব বিরক্ত, সানিও রাগ করে, মন দিয়ে পড়াশোনা করতে পারে না। পিসিমা টেকে বসে থাকেন, সানি সিনেমা দেখছে না সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত, নাকি পড়াশোনা করছে। তা ওনার অত কিসের খোঁজ? বিধবা মানুষ, নিজের মতো চুপচাপ থাকুন। আসলে বৌমা, তোমার শ্বশুর মশাই বোনকে না কোনোভাবেই কষ্ট দিতে চান না। ভগ্নিপতি হঠাৎ মারা গেল, তাই একমাত্র বোন ভাগ্নি কষ্ট পা, উনি সেটা চান না। বাবাকে আমি বলবো, এভাবে থাকা যায় না। আপনার ছেলে সব সময় ওই মাথা ঠিক রাখতে পারে না, কখন কি বলতে কি বলে বসবে। বৌদি, বেশি দিন আর সহ্য করতে হবে না। আমার চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলেই মাকে নিয়ে ঠিক একটা ফ্ল্যাটে উঠে যাব। অত টেনশন নিও না। আর দাদাকেও বলো একটু মাথা ঠান্ডা রাখতে। হ্যাঁ রে আশা বড়ি, তুই কি ফ্ল্যাট দেখেছিস নাকি ভাবনা চিন্তা করছিস? মামিমা, ফ্ল্যাট আমি দেখে বুকিংও করেছি। এই মাস দুয়েক লাগবে রেডি করতে। আর এ কথা মামাকে তো আমি বলেওছি। সে লাগুক, আমাদের ঠাকুরজি তো সব ঠিকঠাক বুঝতে পারেন না। আর দেখ, শুভ আর সানি এদের কাজকর্ম নিয়ে কথা বলেন, তাই আর কি। দেখ আশাবরী, তোর দাদা সানি এরা তো আধুনিক সময়ের ছেলে, তাই ল্যাপটপ, মোবাইল, হোম থিয়েটার এসব ইউজ করে। সেটা তুইও করিস বা জানিস, কিন্তু পিসিমা এসব বোঝে না, ফলে নানা কথা বলে যেটা ওদের প্রেস্টিজে লাগে। ও বৌদি, আমি বলছি তো, মাকে নিয়ে তোমাদের অনেক প্রবলেম। ইভেন আমিও তোমাদের কাছে অসহ্য হয়ে উঠেছি। কারণ আমার বয়স হয়েছে, আমার বর আমার কাছে থাকে না, সে বিদেশে কাজ করে। ফলে যা হবার তাই হচ্ছে। হ্যাঁ বৌদি, আমারও সম্মানে লাগে বৌদি। তোমরা যখন এই সব কথা আলোচনা করো, খুব খুব খারাপ লাগে বৌদি। আফটার অল, আমি মা তোমাদের আশ্রিতা। কি বললি? আশ্রিতা? তোরা নিজেদের আশ্রিতা ভাবিস? নয়তো কি মামিমা, ভোটের ডিউটি করতে গিয়ে ভোটকর্মী হিসেবে বাবার মৃত্যু হলো, আর আমরা হতই জলে পড়ে গেলাম। বাবার মৃত্যুর তদন্ত পর্যন্ত সরকার করলো না। কেস তুলে নেওয়ার জন্য সরকার চাপ দিতে লাগলো, গুন্ডা লাগিয়ে, পুলিশ দিয়ে, এমনকি ডিএমকে দিয়ে টাকা পাঠিয়ে আমাদের নিষ্ক্রিয় থাকতে বলা হয়েছে। বাবার মৃত্যুটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে দেখানো হলো, অথচ বাবার ডেড বডিটা ওই রেল লাইনের ধারে ক্ষত বিক্ষত অবস্থায় 2 দিন পর খুঁজে পাওয়া গেল। শোনা গেল রিগিংয়ে বাবা বাধা দিয়েছিলেন, তাই এই শাস্তি।
তারপর পেপারে অত দিন ধরে বেরোলো। শুধু মামা মামা ফোন করে খোঁজ নিত, আর কেউ না। সে দিনগুলো আমাদের পাশে কেউ ছিল না, কেউ না, কেউ না। আমরাও খুব কষ্ট পেয়েছিলাম রে, খুব অসহায় লাগছিল। শুভ তো তোদের ওখানে যাবে বলে ঠিক করেছিল, কিন্তু ওই লোকাল পার্টির লোকেরা থেট দিয়েছিল। বাহ, তা বলে তোমাদের বাড়ির একমাত্র জামাইয়ের একটা একটা অস্বাভাবিক মৃত্যু হলো, কেউ পাশে দাঁড়াবে না? কি করে দাঁড়াবে? সবাইকে ওরা সন্ত্রস্ত করে রেখেছিল, যাতে যাতে মৃত্যুটা বাতাসে ভেসে ভেসে জনমানুষে প্রভাব না ফেলে। গণতন্ত্রের কথা যারা বলে তারা জনগণের রায় নিতে চায় না। তারা চায় গণতন্ত্রকে প্রহসনে পরিণত করে ক্ষমতা দখল করতে। ঠাকুরজি একদম ঠিক কথাই বলেছে। মৃত্যু এখন সংখ্যা মাত্র। যার ঘটে সেই শূন্য বুক নিয়ে হাহাকার করে। তবুও পাখি শূন্য বুকে ফেরে না। যাক, ছেড়ে দাও মা, যে গেছে তাকে তো আর ফিরে পাবো না। আর কয়েকটা দিন দেখছি আরো তাড়াতাড়ি তোমাদের রেহাই দিতে পারি কিনা। মা আর আমি তোমাদের গলার কাঁটা, এটা ভাবতে পারিনি গো মামিমা, ভাবতে পারিনি। সত্যি তো গোত্রান্তর ঘটে গেলে কেউ আর আপন থাকে না, কেউ আর আপন থাকে না। বৌদি, আর তোমাদের জ্বালাবো না। যে যার সমস্যা সংকট, যে যার ছোট্ট সংসার, ছোট্ট সুখই এখন সবাই চায়। সাইবার যুগ, নিউক্লিয়ার ফ্যামিলি, এটাই এখন চল। ঠাকুরজি, তোমাকে কি বলবো বলো তো? তুমি তো একজন সচেতন মানুষ, আমাদের বলার আগেই তুমি সব বুঝে যাও। এখন আর কেউ কারো দায়িত্ব নিতে চায় না। ওটাই সত্যি কথা। চল রে মা, চল ঘরে যাই। মামিমা, তোমরা যে এতদিন আমাদের দায়িত্ব নিয়েছো, এটাই অনেক। সত্যি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। যাক, তোমরা টেনশন নিও না। চলো মা, ঘরে যাই। চলো মা। জানিস রেনু, সন্ধেবেলায় পার্কে এলেই আমার খুব খিদে পায়। এই ঝালমুড়ি খাবি? বল তাহলে। দেখ বিন্দি, ওটা আশা করি না? ওই বয়স্ক লোকটার সঙ্গে কি কথা বলছে বলতো? আরে ছাড় না, পার্কে ওরকম কত মানুষের সঙ্গে গল্প করে। হয়তো আশা করি চেনা কোনো মানুষ। ছাড়। জানিস তো, পরশুদিন আমি আর শাশুড়ি মা জানিয়ে দিয়েছি। কি জানিয়ে দিয়েছিস? আমার পিসিমার ওপর বিরক্ত ভীষণ। সোশ্যাল মিডিয়া নিয়ে ভাইপোর প্র্যাকটিস উনি পছন্দ করেন না, তাই উনার জ্ঞান দেওয়ার মানসিকতাও আমরা কেউ পছন্দ করি না। ঠিক করেছিস। আর তোদের পক্ষে খুবই অসহ্য ব্যাপার। আজকালকার দিনে কেউ আর কাউকে এভাবে নিজের বাড়িতে এন্টারটেন করে না, সে পিসি মাসি যেই হোক না কেন। একদমই তাই। ওই জন্যই তো স্পষ্ট কথা বলেছিলাম, স্পষ্ট কথায় কষ্ট নেই। হ্যাঁ, চল ওদিকটা যাই, চল। এই দাঁড়া,
ঝালমুড়ি দুটো নিয়ে আসি। আরে কৃষ্ণাদি যে, তুমি পার্কে? কি কি ব্যাপার? এই তো নাতিটাকে খুঁজতে এসেছি। একা একা কোথায় চলে টলে যাবে? ওর তো কেউ নেই। বাবা মাকে হারিয়ে খুবই অসহায়। কি করে হলো এসব? বছর 5 আগে করোনায় ওর বাবা মা দুজনেই মারা গেছে। কি করব, ছেলেটাকে কোথায় ছাড়বো? ও তো ভেসে গেছে। তাই ওকে আমার আশ্রয়েই রেখেছি, লেখাপড়া শেখাচ্ছি। কৃষ্ণাদি, তোমার ওই চায়ের দোকানে রোজগারে কি করে চলে গো? ভাই, রোজগারটা বড় কথা না, বড় কথা হলো আমি কতটা তার আত্মীয় হয়ে তার পাশে দাঁড়াচ্ছি। আমার এই দোকানদারির জীবনে অনেক মানুষ দেখেছি যাদের স্বার্থে এতটুকু ভাগ বসালে তারা কতটা নিষ্ঠুর হতে পারে। আমি যা খাই ওকেও তাই খেতে দিই। ও তো আমারই নাতি, রক্তের সম্পর্ক। কি করে ফেলবো বলো? বাপ মায়ের মুখটাও দেখতে পারেনি। যাবার হুকুম ছিল না। সবাই তখন ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। আমার একমাত্র মেয়ে জামাইও চলে গেল। কি দুঃসময়টাই না গেছে। কৃষ্ণাদি, তুমি খুবই ভালো মনের মানুষ গো। যাও দেখো তোমার নাতি আবার কোথায় গেল। হ্যাঁ, দেখি কোথায় গেল। ছেলে মানুষ কোথায় খেলছে কে জানে। দোকানে যাবে কিন্তু দিদি? যাবো যাবো যাবো, তোমার চা ভুলতে পারবো না। তা বিন্দি তো ঝালমুড়ি কোথায় গেল রে? দে দে, এগিয়ে দে। আরে কি রে বিন্দি, তুই চুপ করে গেলি? না রে, মনটা কেমন ঘেঁটে গেল। কেন কেন? কৃষ্ণাদি তার সামান্য সামর্থ্য দিয়ে নাতিকে মানুষ করছে, কি অসীম মমতায়। আর আর আমরা শুধু একজন মানুষ খিটখিট করে বলে সহ্য করতে পারছি না। আমি বাড়ি যাচ্ছি রে, আমি বাড়ি যাচ্ছি। কি রে, কি হলো তোর? আরে এত তাড়া কিসে? পরে বলবো, পরে বলবো। এখন চলি রে, এখন চলি। কে কে কে? কার উপস্থিতির শব্দ শুনতে পাচ্ছি? কে? অভি? কৃপালনী, আমি গো আমি। আচ্ছা আচ্ছা কৃপালনী, আমার সেই গায়ের সেই গন্ধটা আর তুমি পাও? আর আর পাবেই বা কী করে? আমার সব কিছু তো শেষ, কেবল ছায়াময়, কেবল ছায়াময়। আমি ছায়ার মতো তোমাদের কাছে থেকেও কিচ্ছু করতে পারি না। তোমরা ছিন্নমূল আশ্রয়হীন মানুষের মতো যন্ত্রণা ভোগ করছো। আমি আমি আর পারছি না গো। বেঁচে থাকার মতো মানসিক জোর আমার আর নেই। এখন বুঝতে পারছি মেয়েরা কত অসহায়। একজন পুরুষ ছাড়া এই সমাজে মেরুদণ্ড সোজা করে আমরা দাঁড়াতে পারি না। নেকড়ের মতো হন্যে হয়ে ঘুরছে বিকৃত কিছু মানুষ। তোমরা আমার দেশে ফিরে যাও, সেখানে অন্তত মাথা গোঁজার ঠাঁই পাবে। চেষ্টা করলে জমি জমাগুলো চাষিদের দিয়ে চাষ করাতে পারবে। আশা করি কটা ছেলে পড়ি অন্তত খেতে পাবে। কত দিন মেয়েটাকে দেখিনি, কত দিন দেখিনি। ওই তো ঘুমে অচেতন। কষ্টের নির্যাস ওর দেহ মনে। মেয়েটার স্বপ্নগুলোই চুরমার হয়ে গেল। আশা, আশা। কে কে কি কি হলো বলো? আমাকে চিনতে পারছিস মা? না না তো,
তুমি 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 কে? তোর তোর বাবা রে, দেখ দেখ। বাবা, বাবা, কতদিন তুমি আমার মাথায় কপালে হাত বুলিয়ে দাওনি বাবা। শরীরহীন মানুষ এসব পারে না রে মা, এসব পারে না। খুব ইচ্ছে করে তোদের দেখতে। মাকে নিয়ে দেশে ফিরে যা, সম্মান নিয়ে বাঁচবি। আমি সব শুনি জানি, কিন্তু কিচ্ছু করতে পারি না। বাবা, বাবা, আমি একটা ফ্ল্যাট বুক করেছি বাবা, ওখানেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ওখানেই চলে যাব, কিন্তু কিন্তু কিছুদিন সময় লাগবে বাবা। না 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 না, তোরা দেশে ফিরে যা। ওখানে তোদের জন্য অনেক অনেক মানুষ অপেক্ষা করে আছে। আর আর আমার মৃত্যুর বদলা নিবি না? বদলা? কিভাবে? মানুষকে জোটবদ্ধ করে তোকেই ভেঙে দিতে হবে এই জগদ্দল পাহাড়ের মতো বসে থাকা ক্ষমতা লোভীদের মার শাসন। আজ আজ আমি চলি রে, সামনে ঝড় আসছে। তোরা দেশে ফিরে যা, তোরা দেশে ফিরে যা মা। বাবা, বাবা, বল। আমরা দেশেই ফিরে যাব বাবা, দেশেই ফিরে যাব। আমি তোদের সঙ্গেই আছি, সঙ্গেই আছি বাবা। হ্যাঁ, বল বল মা। তোমার জন্য খুব খুব মন খারাপ করে বাবা, খুব মন খারাপ করে। মা মা, মন খারাপ করিস না, মন খারাপ করিস না। মন খারাপ দিয়ে অন্যায়ের বিরুদ্ধে জেতা যায় না, অন্যায়ের বিরুদ্ধে জেতা যায় না রে, জেতা যায় না। হ্যাঁ বাবা, তুমি 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 পাশে থেকো বাবা, তুমি তুমি পাশে থেকো। আমি 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 তো এভাবে বলতে চাইনি। আমি চেয়েছিল সংসারে শান্তি, কিন্তু ওরা আমাকে ভুল বুঝলো। ঠাকুরজি আর আশা করি আমাকে ভুলই বুঝলো। মা, কি হয়েছে? ওরা কোথায়? আপনি এরকম করছেন কেন? আমি সত্যি বলছি বৌমা, আমি সত্যি বলছি, ওদের আমি তাড়িয়ে দিতে চাইনি। মা, ওরা ওরা চলে গেছে কেন? কেন চলে গেল? হ্যাঁ বৌমা, ওরা ওরা চলেই গেল। আর ওই টেবিলে টেবিলে চিঠিটা লিখে রেখে গেছে। চিঠি? কি 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 লিখেছে? দেখি দেখি। বৌদি, আমরা চলে এলাম। আমার কানটাই আমার সবচেয়ে বড় শত্রু, কিন্তু কিন্তু কান কাটার মতো নির্লজ্জভাবে থাকতে পারলাম না। অনেক অনেক চেষ্টা করেছি, কষ্ট করেছি, সহ্যও করেছি। সবশেষে আর পারলাম না। হেরে গেলাম আমার ভাগ্যের কাছে। হ্যাঁ মামিমা, গলার কাঁটা হয়ে আর কদিন আটকে থাকতে পারি বলুন? বাবার মৃত্যুর পর অদ্ভুত এক অন্ধকার আমাদের অসহায় করে দিয়েছে। আর আর আপনাদের জামাইও কাজের তাগিদে দেশ ছাড়া। তাই তাই এই ভাঙা নৌকো নিয়েই ঝড়ের রাতে উত্তাল নদীতে পাড়ি দিয়ে বসলাম। অনেক অনেক কষ্ট দিয়েছি, পারলে পারলে ক্ষমা করে দিও। আর মায়ের জন্য অনেক অনেক সম্মানহানি হয়েছে, তার জন্য লজ্জিত। বৌদি, সেদিন মোয়া খেতে চেয়েছিলাম, আসলে বিন্দি বউকে পরীক্ষা করার জন্যে।
আমি কি আর জানি না যে গ্রীষ্মকালে মোয়া পাওয়া যায় না? কিন্তু মজার ছলে ভুলভাল উচ্চারণ করে দেখছিলাম যে বিন্দি বউ তার পিসিমাকে সহ্য করে কিনা। রক্তের সম্পর্ক তো, তাই তাই ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল। আমি 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 তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা তোমরা অভির মারা যাবার পর অনেক অনেক দিন আগলে রেখেছ। দেশ সমাজ যখন যখন কেউ ফিরে তাকায়নি, তখন তখন তোমরা আশ্রয় দিয়েছ। অভিমন্যুর মৃত্যু শুধু একটা ভোট কর্মীর মৃত্যু, গণতন্ত্রের জন্য আত্ম বলিদান। এ মৃত্যু একটা সংখ্যা মাত্র। হ্যাঁ, ভোটটাই বড়। মৃত্যু মৃত্যু কেবল একটা সংখ্যা। সাবধানে থেকো তোমরা, সাবধানে থেকো। আর মামাকে লক্ষ্য রেখো। ইতি কৃপালনী দত্তগুপ্তা। মা, আমরা বড় স্বার্থপর, শুধু শুধু নিজের কথা ভেবেছি। কৃষ্ণাদি আমার চোখ খুলে দিয়েছে। সে একজন গরিব চাওয়ালি, তার মধ্যেও মানবিকতা আছে। সে তার অনাথ নাতিকে মানুষ করার জন্য আগলে রেখেছে। আর আমরা পিসির কানের সামান্য ত্রুটির জন্য বিরক্ত হয়েছি। অথচ এই পিসির অনেক অনেক গুণ আমরা দেখতে পাইনি, তাই তো এত অভিমান। আর সেটাকে আমরা পাত্তাই দিইনি। মা, আমি আসছি। কোথায় যাচ্ছ বৌমা? ওদের ফিরিয়ে আনতে। বৌমা, কাজ ভেঙে গেলে আর জোড়া লাগে না, আর যা জুড়বে না তা জোড়ার চেষ্টা করাও বৃথা। বরং ওদের অভিমানকে মূল্য দাও, দেখবে ওরা বাস্তবের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। অভিমান মানুষকে শক্ত করে তোলে বৌমা, অভিমান মানুষকে শক্ত করে তোলে।